সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের অনুপ স্যার। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাকে কি দেখা যাচ্ছে আর হোয়াইট বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কেউ একটু আমাকে জানাও, রেসপন্স করো। জি স্যার। ওকে, সব ঠিক আছে তো? জি স্যার। স্যার ওকে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আসলে কি চারিদিকে এই যে অবস্থাগুলো, আসলে মানে মনটা খারাপ। অনেক কিছু মন চাইছে কিন্তু সেগুলো আসলে প্রকাশ করা যাচ্ছে না। তো এই কারণে মানে মন ভালো নেই, শরীর সুস্থ আছে। তো যাই হোক, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আমরা গতদিন প্রতীক লিপি সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে বচন সম্পর্কে জানবো, সরল বচন ও যৌগিক বচন সম্পর্কে। তো অ্যাকচুয়ালি যুক্তিবিদ্যায় বচন কাকে বলে? বচন হচ্ছে উম একটা জিনিস মনে রাখতে হবে, কেবলমাত্র, সবাই আমার সাথে সাথে লেখো, কেবলমাত্র বিবৃতি মূলক বাক্যই বচন হতে পারে। হুম। আহ বচন দুই প্রকার। কি কি? বচনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বচন, আর একটা হচ্ছে যৌগিক বচন। ওকে। এখন আমি লিখেছি যে বচন বচন হচ্ছে কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যকে কি কি বলা যায়? বিবৃতিমূলক বাক্যই বচন হতে পারে। অ্যাকচুয়ালি ব্যাকরণে পাঁচ প্রকার বাক্য আছে। হ্যাঁ, বিবৃতিমূলক, জিজ্ঞাসা সূচক, হ্যাঁ প্রশ্ন ও জিজ্ঞাসা সূচক, তারপরে আদেশ অনুরোধ সূচক, অনুজ্ঞা সূচক, বিস্ময় সূচক। এমন পাঁচ ধরনের বাক্য আছে, কিন্তু এই পাঁচ ধরনের বাক্যের মধ্যে শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোই কি হতে পারে? বিবৃতিমূলক বাক্যগুলোই হ্যাঁ বা না হতে পারে, মানে সদর্থক বা নয়োর্থক হতে পারে। তো এই কারণে এই যুক্তিতে যে বাক্যগুলো ব্যবহৃত হয় এগুলো শুধুমাত্র বিবৃতিমূলক বাক্য, যেগুলো সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রয়েছে। তো এই সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যেরই রয়েছে। এই কারণে বিবৃতিমূলক বাক্যকেই বচন বলা হয় বা যুক্তি বাক্য বলা হয়, যেটাকে প্রপোজিশনও বচন বলা হয়, যার আরেক নাম হচ্ছে প্রপোজিশন। তো এখন এই বচন, যেমন ধরো আমি যদি বলি যে রহিম হয় ভালো বা রহিম হয় সৎ, এই বিষয়টি এই বাক্যটি কিন্তু একটা বিবৃতিমূলক বাক্য, একটা বিবরণ দেওয়া হচ্ছে রহিম সম্পর্কে, রহিম হয় সৎ। কিন্তু আমি যদি বলি তোমার নাম কি, তো রহিম হয় সৎ এটা সত্য বা মিথ্যা হতে পারে। কিন্তু আমি যদি বলি যে তোমাকে যদি বলি যে তোমার নাম কি, এটার কিন্তু কোনো সত্যতা বা মিথ্যাত্ব নেই। বা আমি যদি বলি যে দরজাটি বন্ধ করো, জানালাটি দিয়ে দাও, এটার কিন্তু কোনো সত্য বা মিথ্যা নাই। তো এখন সেজন্য শুধুমাত্র যে বচনগুলো আহ, যে বচনগুলো বিবৃতিমূলক, মানে যার সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রয়েছে, সেই বিবৃতিমূলক বাক্যগুলোই বচন হওয়ার যোগ্যতা রাখে। এই কারণে সব ধরনের বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। আমার কথা বুঝতে পেরেছো? যে সব ধরনের বচনই কিন্তু বিবৃতিমূলক, এক ধরনের বিবৃতিমূলক বাক্য, সেহেতু সব ধরনের বচন বাক্য। কিন্তু সব বাক্য, যেমন পাঁচ প্রকার বাক্য আছে, এই পাঁচ প্রকার বাক্য কিন্তু বচন নয়। ব্যাপারটাকে আমি যদি আমাদের রিয়েল লাইফের সাথে তুলনা করে আমি যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমি বলতে পারি যে আমরা যখন বলি যে সব মানুষই হয় জীব কিন্তু সব জীব মানুষ নয়, ব্যাপারটা এরকম যে সব মানুষ হয় জীব কিন্তু সব জীব মানুষ নয়। ঠিক তেমন ভাবে সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। তো এখন বচনকে আহ প্রধানত যে আমরা যুক্তি বাক্যের গঠন অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সরল বচন আর একটা হচ্ছে যৌগিক বচন। তো সরল বচনটা কি সেটা আমরা শিখবো। এগুলো আসলে বেসমেন্ট। আমি চাইলেই প্রথম দিনেই তোমাদের ম্যাথমেটিক্স নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি চাই তোমাদের বেসিক স্ট্রং হোক। তাহলে বেসিকটা স্ট্রং হলে হবে কি, যে পরবর্তীতে কেন হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো ধরতে পারবে। হ্যাঁ, হুট করেই আমি দাম করে আমি অঙ্কে যে এটাতে এটাই এই হয়, এটাই ওই হয়,
এটা আমি আগে তোমাদের মূল বিষয়টা একটু ক্লিয়ার করে নিই, আমি অঙ্কে চলে যাব। তো এখন দেখো আমরা আজকে সরল বচন, সরল বচন কাকে বলে অ্যাকচুয়ালি, সরল বচন। তো তোমাদের এই এখন যেটা যে কথাটা বললাম যে সব ধরনের, এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে যে সব বচনই বাক্য কিন্তু সব বাক্য, এই এই প্রশ্নটা তোমরা একটু পড়ে রাখবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সব বচনই বাক্য কিন্তু সব বচন, কিন্তু সব বাক্য বচন নয়। এটা ব্যাখ্যা করো, উক্তিটি ব্যাখ্যা করো। এই এই এইটা এই এই প্রশ্নটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা পড়বে এটা মেন জিনিস হচ্ছে শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যই বচন হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই জন্য বিবৃতিমূলক বাক্যই বচন। আর অন্য কোনো বাক্য বচন হিসেবে যুক্তিবিদ্যায় কি হতে পারে না, যুক্তিবিদ্যায় যুক্তিবিদ্যায় ব্যবহৃত হতে পারে না। এটাই হচ্ছে মূল কথা। এই কারণে বলা হয় যে বচনী বাক্য কিন্তু সব বাক্য বচন নয়। ঠিক আছে, এটা তোমরা ইয়ে করো, লিখে রাখো। তো স্যার এটা এখন ক নাকি খ বিভাগ? হ্যাঁ হ্যাঁ, এটা খ বিভাগের, এটা খ এটা ক বিভাগ। এটা খ বিভাগ, আচ্ছা। এটা খ বিভাগের প্রশ্ন, খ বিভাগে খ। হ্যাঁ, সব বচনই বাক্য কিন্তু সব বাক্য বচন নয়, উক্তিটি ব্যাখ্যা করো। বা বিবৃতিমূলক বাক্যই বচন আর অন্য কোনো বাক্য বচন হিসেবে যুক্তিবিদ্যায় ব্যবহৃত হতে পারে না। এই কারণে এই বলা হয় যে সব বচনই বাক্য কিন্তু সব বাক্য বচন নয়। ওকে, এখন আমি সরল বচন কাকে বলে আর যৌগিক বচন কাকে বলে এটা নিয়ে একটু কথা বলবো। বায়োজিৎ বা বাঁধন, তোমরা একটু গ্রুপে বলে দাও যে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, সরল বচন কাকে বলে? সরল বচন যে বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে অন্য কোনো বচন নেই, তাকে সরল বচন বলে। যেমন আমি যদি বলি যে রাসেল, রাসেল হয় দার্শনিক। হ্যাঁ, আমি বললাম রাসেল হয় দার্শনিক, আমি বললাম যে সক্রেটিস, সক্রেটিস হয় দার্শনিক। তো এখানে যে বিষয়টা দেখো যে হুম, রাসেল হয় দার্শনিক, এখানে একটি উদ্দেশ্য একটি বিদেহ, একটি উদ্দেশ্য একটি বিদেহ, এটার কিন্তু উপাদান বচন হিসেবে আর কোনো বচন নাই। রাসেল হয় দার্শনিক, এই বচনকে কি আর ভাঙা যায়? এই বচনকে কি আর ভাঙা যায়? এই বচনকে কিন্তু আর ভাঙা যায় না। যেহেতু এই বচনকে আর ভাঙা যায় না, সেই জন্য এই বচনকে কিন্তু আবার কি বচন বলা হয়? এই বচনকে বলা হয়ে থাকে, যে বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে অন্য কোনো বচন নেই তাকে সরল বচন বলে। বা একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র, যে বচনে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে, তাকে কি বলা হয়? তাকে সরল বচন বলা হয়। হ্যাঁ, উদ্দেশ্য কি? যার সম্পর্কে কিছু বলা হয়, যেমন রাসেল সম্পর্কে বলা হচ্ছে রাসেল হয় দার্শনিক, তার মানে রাসেল হচ্ছে
উদ্দেশ্য। আর রাসেল সম্পর্কে যা কিছু বলা হবে তাই হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য সম্বন্ধে বলা হচ্ছে দার্শনিক, তাহলে এই হয় দার্শনিক, এটা হয় বিধেয়। হ্যাঁ। তো এখন যে ধরনের বচনে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে, বা যার উপাদান বচন হিসেবে আর কোনো বচন পাওয়া যায় না, তাকে কি বলা হয়? তাকে সরল বচন বলা হয়। এখন আমরা যদি বলি যে যৌগিক বচন কাকে বলে, হ্যাঁ, আমরা যদি এখন যৌগিক বচন কাকে বলে সেটাতে যাই, তাহলে হচ্ছে যৌগিক বচন হচ্ছে সেই বচন যৌগিক বচন হচ্ছে যে একাধিক সরল বচন নিয়ে একাধিক সরল বচন নিয়ে গঠিত বচনকে যৌগিক বচন বলা হয়। যেমন ধরো এখানে ছিল রাসেল হয় দার্শনিক, সক্রেটিস হয় দার্শনিক। তো এটাকে যদি আমরা এই দুটো সরল বচনকে একসাথে করে লিখি, যে তাহলে আমরা কি লিখতে পারি? রাসেল এবং সক্রেটিস হয় দার্শনিক। তার মানে এখানে বলা হচ্ছে রাসেল হয় দার্শনিক, আবার কি সক্রেটিস হয় দার্শনিক। তাহলে রাসেল হয় দার্শনিক এবং সক্রেটিস হয় দার্শনিক, এই দুটো সরল বচন কি হয়েছে? এই দুটো সরল বচন যুক্ত হয়ে একটি যৌগিক বচনে পরিণত হয়েছে। এখানে কিন্তু দুটো বচন রয়েছে, এক হচ্ছে রাসেল হয় দার্শনিক, আর হচ্ছে সক্রেটিস হয় দার্শনিক। একই, মানে একই উদ্দেশ্যের যদি একই রকম বিধেয় থাকে, তাহলে দুটি উদ্দেশ্য পদের যদি একই বিধেয় থাকে, তাহলে আলাদা করে দুইবার আর লেখার দরকার হয় না, একবার লিখলেই হয়। হ্যাঁ, যেমন রাসেল এবং সক্রেটিসের উভয়েরই বিধেয় পদ হচ্ছে দার্শনিক, তা একবার লিখলে হয়। তার মানে এটা বোঝাতে চাচ্ছে রাসেল হয় দার্শনিক এবং সক্রেটিস হয় দার্শনিক। তাহলে এই যে রাসেল হয় দার্শনিক এবং সক্রেটিস হয় দার্শনিক, এই দুটো সরল বচনকে কি করা হয়েছে? একটি বচনে পরিণত করা হয়েছে। আর এই যে একটি বচনে পরিণত হলে এই বচনটাকে কি বলা হয়? যৌগিক বচন। মানে যে বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে একাধিক বচন থাকে, তাকে যৌগিক বচন বলা যায়, উল্টো করে সরল বচনের বিপরীত। তাহলে এই বচনটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই রাসেল হয় দার্শনিক এবং আর একটা হচ্ছে সক্রেটিস হয় দার্শনিক, এই দুটো বচন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইরকম যদি যে বচনের একাধিক অঙ্গ বচন বা একাধিক উপাদান বচন থাকে, মানে একের অধিক যদি উপাদান বচন বা অঙ্গ বচন থাকে, তাকে আমরা যৌগিক বচন বলতে পারি। বা যে বচন তোমার একাধিক সরল বচন নিয়ে গঠিত হয়, তাকেও আমরা যৌগিক বচন বলতে পারি। তো প্রথমটি, সরল বচনকে ভাগ করলে কোনো উপাদান বা অঙ্গ বচন পাওয়া যায় না, কিন্তু যৌগিক বচনকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা উপাদান বচন বা অঙ্গ বচন পাই। যেমন রাসেল, এই বচনটিকে যদি আমরা ভাগ করে থাকি, তাহলে বলতে পারি রাসেল হয় দার্শনিক, সক্রেটিস হয় দার্শনিক। এখন কথা হচ্ছে এই যে রাসেল হয় দার্শনিক এবং সক্রেটিস হয় দার্শনিক, এই দুটো বচন একসাথে সংযুক্ত হলো কিভাবে? এই রাসেল হয় দার্শনিক এবং তোমার এখানে বলা হচ্ছে যে সক্রেটিস হয় দার্শনিক, এই দুটো বচন, এই যে আলাদা আলাদা দুটো সরল বচন একসাথে যুক্ত হলো কি শব্দ দ্বারা? কোন ওয়ার্ডটা দ্বারা? আমাকে বলো, কোন ওয়ার্ডটা দ্বারা এরা যুক্ত হয়েছে? এবং। এবং দ্বারা, রাইট। এই এবং, এবং দ্বারা যুক্ত হয়েছে। তাহলে সরল বচনগুলো, এই যে এবং কি করেছে? রাসেল হয় দার্শনিক এবং সক্রেটিস হয় দার্শনিক, এটার মধ্যকার ব্রিজ হিসেবে কাজ করেছে। এটার মধ্যকার ব্রিজ হিসেবে কাজ করেছে কে? এবং। তো এই ব্রিজটাই হচ্ছে, এটাকে বলা হয় সেতু বা সংযোজক পথ। হ্যাঁ, তাহলে এই যে সংযোজক হিসেবে কাজ করেছে এবং, তাহলে এই এবংটাকে বলা হয় লজিক্যাল কানেকটিভস। লজিক্যাল কানেকটিভস বা যৌক্তিক যোজক। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু যৌক্তিক যোজক সম্পর্কে শিখবো। মানে যৌক্তিক যোজকের কাজ কি? দুটো সরল বচনকে জুড়ে দেওয়া, একাধিক সরল বচনগুলোকে জুড়ে দেওয়াই হচ্ছে যৌক্তিক যোজকের কাজ।
আমরা ব্যাকরণে যেটিকে আমরা কি বলে থাকি, ব্যাকরণে আমরা যেটিকে অব্যয় পদ বলে থাকি, ইংরেজি পার্টস অফ স্পিচে আমরা বলে থাকি কনজাংশন। তো আমরা এখন কি করব, এই যে যৌক্তিক যোজকটা আসলে কি সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো আমাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে যে দুটো সরল বচনকে একসাথে জোড়া লাগানোর জন্য একটা শব্দের প্রয়োজন হয়। সেই শব্দটাই মূলত কে আমরা কি বলি, আমরা সংযোজক বলি। বাংলা ব্যাকরণে যেমন এবং, ও, অথবা, বা এরকম যে সব শব্দগুলোকে আমরা অব্যয় হিসেবে বলি সেইগুলোকেই মূলত এখানে যোজক বলা হয়ে থাকে। তো আমরা এখন যৌক্তিক যোজকটা কি সেটা সম্পর্কে জানবো। যাদের মাধ্যমে যাদের মাধ্যমে সরল বচনগুলো, সবাই আমার সাথে সাথে লেখো প্লিজ, যাদের মাধ্যমে সরল বচনগুলো পরস্পর হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তপন বলো। ও হ্যাঁ, হ্যাঁ স্যার বলেন। হুম, হ্যাঁ, 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 হ্যাঁ আমি চিনতে পেরেছি, তপন স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, যাদের মাধ্যমে সরল বচনগুলো পরস্পর পরস্পর পরস্পরের সাথে কি হয়, উম যুক্ত হয়। স্যার দুইটা পরস্পর হয়ে গেল না? ও হ্যাঁ, দুইটা হয়েছে। যাদের মাধ্যমে সরল বচনগুলো পরস্পরের সাথে যুক্ত হয় তাদেরকে তাদেরকে রেকর্ডিং হচ্ছে, তাদেরকে যৌক্তিক যোজক বা লজিক্যাল কানেকটিভস বলে। তো এই প্রতীকী যুক্তিবিদ্যায় সব মিলিয়ে মোট 5 ধরনের যৌক্তিক যোজক আছে। হুম, তো সেগুলোতে যাচ্ছে, আরো আরেকটা আমি সংজ্ঞা দিচ্ছি। যে সকল সম্বন্ধ বাচক শব্দ দ্বারা সরল বচনগুলো সরল বচনগুলো যুক্ত হয়ে যৌগিক বচনের সৃষ্টি করে তাদেরকে যৌক্তিক যোজক বলে। মানে দুটো সরল বচন যে শব্দ দ্বারা যুক্ত হয় তাদেরকে কি বলে, যৌক্তিক যোজক বলে। যেমন আমি বললাম যে, ধরো আমি বললাম বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ হয় স্বাধীন দেশ, আবার বললাম বাংলাদেশ হয় উন্নয়নশীল দেশ।
এখানে দুটো সরল বচন আছে। এই দুটো সরল বচনকে যদি আমরা যুক্ত করি তখন আমরা কিভাবে লিখতে পারি, যে বাংলাদেশ, এভাবেও লিখতে পারি যে বাংলাদেশ হয় স্বাধীন দেশ এবং উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ, তার মানে এখানে কিন্তু এই দুটো বচন কি হয়েছে, বাংলাদেশ হয় স্বাধীন দেশ এবং উন্নয়নশীল দেশ। হ্যাঁ, বাংলাদেশ হয় স্বাধীন দেশ এবং উন্নয়নশীল দেশ, এই এবং শব্দটা দ্বারা এই দুটো শব্দ যুক্ত হয়েছে। সুতরাং এই এবংটাই হচ্ছে যৌক্তিক যোজক, মানে যে সকল সম্বন্ধবাচক শব্দ দ্বারা সরল বচনগুলো, এখন এই দুটো সরল বচন কি হয়েছে, যুক্ত হয়েছে এবং শব্দ দ্বারা। সুতরাং এটি হচ্ছে যৌগিক বচনের সৃষ্টি করেছে, এদেরকে কি বলা হয়, যৌক্তিক যোজক বলে। তো যুক্তিবিদ্যায় অ্যাকচুয়ালি 5 ধরনের, যুক্তিবিদ্যায় কয় ধরনের যোজক আছে, যুক্তিবিদ্যায় 5 ধরনের যৌক্তিক যোজক আছে। যুক্তিবিদ্যায় কয় ধরনের যোজক আছে, যুক্তিবিদ্যায় টোটাল 5 ধরনের যৌক্তিক যোজক আছে, যেগুলো নিয়ে আমি এখন তোমাদের পরিচিত করাবো। তাহলে যুক্তিবিদ্যায় সব মিলিয়ে প্রতীকী যুক্তিবিদ্যায় 5 ধরনের যৌক্তিক যোজক আছে। সেগুলো কি কি, একটা হচ্ছে সংযৌগিক যোজক। আমার সাথে সাথে লেখো, সংযৌগিক যোজক। সংযৌগিক যোজক কোনগুলো, সংযোজিক যোজক হচ্ছে ও এবং হ্যাঁ আর। এটার যোজকের সিম্বল হচ্ছে ডট, যোজকের সিম্বল হচ্ছে ডট। 2 নম্বর হচ্ছে বৈকল্পিক যোজক। 2 নম্বর যোজক হচ্ছে বৈকল্পিক যোজক, যেটা হচ্ছে বা, অথবা, কিংবা। হ্যাঁ, এটা হচ্ছে, এটার প্রতীক হচ্ছে, আমরা বলবো হচ্ছে ভেল। 3 নম্বর হচ্ছে প্রাকল্পিক যোজক। 3 নম্বর হচ্ছে প্রাকল্পিক যোজক। এটা হচ্ছে যদি, তাহলে। এটার, এটাকে আমরা এই চিহ্ন দ্বারা চিহ্নিত করব, এটাকে আমরা বলবো হচ্ছে ইমপ্লাইজ। ইমপ্লাইজ। 4 নম্বর হচ্ছে নিষেধক যোজক। 4 নম্বর নিষেধক যোজক। এইটা আসলে না, নয় অর্থ প্রকাশ করে। তো এটাকে আমরা এভাবে প্রতিকায়িত করি, এটাকে বলবো হচ্ছে নেগেশন। 5 নম্বর হচ্ছে সমমানিক যোজক। 5 নম্বর হচ্ছে সমমানিক যোজক, যেটা হচ্ছে যদি এবং কেবল যদি। এটার জন্য আমরা যে প্রতীকটা লিখি সেটাকে নাম দিই হচ্ছে ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স। হুম, তাহলে আমরা যুক্তিবিদ্যায় কয় ধরনের যোজকের সাথে পরিচিত হলাম। যুক্তিবিদ্যায় টোটাল যোজক আছে 5 ধরনের। একটা নাম হচ্ছে সংযৌগিক যোজক, তারপরে দ্বিতীয়টা বৈকল্পিক যোজক, তৃতীয়টা প্রাকল্পিক যোজক, চতুর্থটা নিষেধক যোজক, 5 নম্বরটা হচ্ছে সমমানিক যোজক। তো সংযৌগিক যোজকে ও এবং আর এর জন্য সংযৌগিক যোজক ব্যবহৃত হয়। যেমন আমি যদি বললাম যে, ধরো রহিম, রহিম হয় ছাত্র, করিম হয় ছাত্র। এটাকে যদি আমরা, রহিম হয় ছাত্রকে যদি আমি প্রতিকায়িত করি আর দ্বারা, করিম হয় ছাত্র, এটাকে এই এই বচনটিকে প্রতিকায়িত করলাম কে দ্বারা। এখন আমি লিখলাম রহিম এবং করিম হয় ছাত্র। সেক্ষেত্রে আমরা রহিম হয় ছাত্র, এই হয় ছাত্র এইটুকু ঊর্ধ্ব আছে, এইটুকু এখানে আছে, তো রহিম হয় ছাত্রের জন্য আর লিখলাম, করিম হয় ছাত্রের জন্য কে লিখলাম। তাহলে এবং এর জন্য আমরা কি লিখবো, মাঝখানে কি চিহ্ন দেব, এবং এর জন্য আমরা কি চিহ্ন দেব, বলো, এবং এর জন্য কি চিহ্ন দেব,
ডট। ভেরি ডট। গুড। এবং এর জন্য আমরা ডট চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা বলবো হচ্ছে এই যে এই বচনটাকে আমরা প্রতিকায়িত করলে এটাই দাঁড়াবে আর ডট কে। তাহলে রহিম এবং করিম হয় ছাত্র, এটাকে যদি আমরা প্রতিকায়িত করি তাহলে এটার নাম হবে আর ডট কে। ঠিক আছে। আবার আমরা দেখা যাচ্ছে বৈকল্পিক যোজকের একটা উদাহরণ দিই। আমি বললাম যে ধরো একটা সরল বচনে বললাম যে প্রিন্স আসবে, প্রিন্স আসবে, আর একটাই বললাম হচ্ছে কুইন আসবে। তো এখন আমি এখানে লিখলাম যে প্রিন্স আসবে, প্রিন্স আসবে অথবা কুইন আসবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো প্রিন্স আসবে এর জন্য আমরা পি নিলাম, পি পি দ্বারা প্রতিকায়িত করলাম। কুইন আসবে এটাকে কিউ দ্বারা প্রতিকায়িত করলাম। তাহলে প্রিন্স আসবে, তাহলে এই জন্য আমরা কি লিখলাম, পি নিলাম, পি নিয়েছি। আর কুইন আসবে এটার জন্য কিউ নিয়েছি। তাহলে এই অথবার জন্য আমি মাঝখানে কি লিখবো, প্রিন্স আসবে ভেল। অথবা কুইন আসবে। তাহলে অথবার জন্য আমরা মাঝখানে কি লিখবো, ভেল। ভেল। ভেল, রাইট। তাহলে এই যে পি, এটা তাহলে আমি যদি এরকম থাকে লেখা যে পি মাঝখানে এটা ভি দিয়ে কিউ, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে কি বলবো, পি ভেল কিউ, ভেল কিউ। পি ভেল কিউ। ঠিক আছে। কিউ। তার মানে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে পি কিউ এগুলো কিন্তু এক একটা বচনের প্রতিনিধিত্ব করে, এক একটা বচনের পরিবর্তে, এক একটা সরল বচনের পরিবর্তে এগুলো ব্যবহৃত হয়। সুতরাং পি কিউ এগুলো কিন্তু আসলে শুধুই যে এক একটা প্রতীক বা চিহ্ন তা না, এগুলো এক একটা সরল বচনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে এটাকে বলবো হচ্ছে পি ভেল কিউ। এবার আমরা যদি প্রাকল্পিক বচন, প্রাকল্পিক বচনটা কি, প্রাকল্পিক বচন হচ্ছে এটার আরেক নাম হচ্ছে শর্তমূলক বচন। হ্যাঁ, একটা প্রথম অংশে সত্যের উল্লেখ থাকে আর দ্বিতীয় অংশে ঘটনার উল্লেখ থাকে। যেমন আমি যদি বলি যে যদি যদি প্রিন্স আসে তবে কুইন আসবে। যদি প্রিন্স আসে, তাহলে প্রিন্স আসার জন্য আমি পি নিলাম, কুইন আসার জন্য কিউ নিলাম। আর যদি তবের জন্য কি বসাতে হয়, যদি তবে বা যদি তাহলে, যদি তবে বা ইমপ্লাইজ। ইমপ্লাইজ। তাহলে এই মাঝখানে আমরা ইমপ্লাইজ লিখবো, তখন এটার নাম হবে যে ইফ পি দেয়ারফর কিউ, কিউ। বা ইফ পি পি কিউ ইমপ্লাইজ। এমপ্লাইজ, পি ইমপ্লাইজ কিউ। হ্যাঁ, তার মানে যদি পি সত্য হয় তবে কিউ সত্য হবে। হ্যাঁ, তার মানে পি আসলে বোঝাচ্ছে প্রিন্সের আশাকে, আর কিউ দ্বারা কুইনের আশাকে বোঝাচ্ছে। সুতরাং পি এমপ্লাইজ এটাকে আমরা বলবো পি এমপ্লাইজ কিউ। তার মানে এই এমপ্লাইজ দ্বারা বোঝায় যে ইফ পি ইজ ট্রুথ দেন কিউ উইল বি ট্রুথ। তার মানে যদি পি সত্য হয় তবে কিউ সত্য হবে, বা যদি প্রিন্স আসে তবে কুইন আসবে। ঠিক আছে। তাহলে এটা আমরা প্রাকল্পিক বচন। তো এখানে দেখো যদির পরের অংশটুকু সত্যের উল্লেখ থাকে, আর তার তবের পরের অংশে ঘটনার উল্লেখ থাকে। তো এখানে যদি আগের পরের অংশে প্রিন্স, এটা এটাতে তোমার কি আছে, এখানে শর্তের উল্লেখ থাকে যদির পর পরে, আর তবের পরে কিসের উল্লেখ থাকে, তবের পরে ঘটনার উল্লেখ থাকে। ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো যে প্রিন্স আসবে এবং কুইন আসবে, এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে পি এমপ্লাইজ কিউ। এই শর্তমূলক প্রাকল্পিক যোজকের আরেক নাম শর্তমূলক যোজকও বলা যায়। এবার নিষেধক যোজক, নিষেধক যোজক মানে হচ্ছে না নয়। যে আমি যদি লিখি যে পরমা হয় মেধাবী, আমি যদি লিখি পরমা হয় মেধাবী। হ্যাঁ, তো এই পরমা হয় মেধাবী এটার জন্য পি নিলাম। কিন্তু এটাকে যদি আমরা মিথ্যা করতে যাই, তা আমরা যেমন বাংলা, আমরা তখন লিখি পরমা নয় মেধাবী, আমরা তখন হয়ের পরিবর্তে কি লিখি, পরমা নয় মেধাবী। তো ঠিক তেমন ভাবে হয়ের পরিবর্তে যেমন নয় লিখে রাখো, এখানে পি এর আগে যে পরমা হয় মেধাবী যদি পি হয়, তাহলে পরমা যদি নয় মেধাবী লিখতে যাও তাহলে এটাকে মিথ্যা মিথ্যা করার জন্য এর আগে একটা নেগেশন বসাই দিতে হবে। এর আগে পি এর আগে একটা নেগেশন বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে নেগেশন পি মানে পরমা হয় মেধাবী এটা মিথ্যা, তার মানে পরমা মেধাবী নয়। হ্যাঁ, আমি যদি বলি যে বাঁধন হয় ছাত্র, হ্যাঁ, এখন বি লিখলাম যে বাঁধন হয় ছাত্র, এই বি মানে বাঁধন হয় ছাত্র, কিন্তু এর আগে যদি আমি একটা নেগেশন চিহ্ন দিয়ে দিই,
তার মানে বাঁধন নয় ছাত্র। আমি যদি ধরো আমি এটাকে যদি লিখলাম যে বাংলাদেশ বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এইখানে আমি লিখলাম হচ্ছে ইউ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এখন না, বাংলাদেশ উন্নয়নশীল দেশ নয় করতে যাবো, তখন ইউ এর আগে একটা নেগেশন চিহ্ন দিয়ে দেবো, যে নেগেশন ইউ। ঠিক আছে, এটা হচ্ছে এই যে নেগেশন চিহ্নটা, এটাকে বলা হয় হচ্ছে নিষেধক যোজক। আর সমমানিক যোজক মানে কি? আমি যদি বলি যে আহ, আমি যদি বলি যে রহিমা রহিমা পরীক্ষায়, আমি যদি বলি যে রহিমা পরীক্ষায় পাশ করবে, হ্যাঁ রহিমা, আমি কি বলছি যে রহিমা পরীক্ষায় পাশ করবে, পরীক্ষায় পাশ করবে যদি এবং কেবল যদি সে নিয়মিত পড়ালেখা করে, সে নিয়মিত পড়ালেখা করে। রহিমা পরীক্ষায় পাশ করবে যদি এবং কেবল যদি সে নিয়মিত পড়ালেখা করে। তা রহিমা পরীক্ষায় পাশ করবে, এটার জন্য আমি পি নিলাম, আর নিয়মিত পড়ালেখা করে এটার জন্য কিউ নিলাম। আর যদি এবং কেবল যদির জন্য কি নিতে হবে? ইকুইভ্যালেন্স। তাহলে তাহলে এটাকে যদি এই বচনটাকে, রহিমা পরীক্ষায় পাশ করবে যদি এবং কেবল যদি সে নিয়মিত পড়ালেখা করে, এটাকে যদি আমি প্রতিগায়িত করি, তাহলে কি কি দাঁড়াবে? আলটিমেটলি পি ইকুইভ্যালেন্স কিউ। তাহলে এটাকে কি বলবো? পি ইকুইভ্যালেন্স কিউ। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি, তোমরা আজকে এই যে যোজক গুলো কি, কোনটা কোন প্রতীক, বা এই যোজক দ্বারা কিভাবে দুটো সরল বচন যুক্ত হয়, এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়েছে কিনা বলো। আমার মনে হয় তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়েছে, হয়েছে না? হয়েছে। স্যার যেটা সমানুপাতিক আছে ওইটাকে মানে ইকুইভ্যালেন্সের বদলে কি হচ্ছে 3 বার বলা যায় না? হ্যাঁ, ত্রিদার বলা যায়। ত্রিদার বাংলায় ত্রিদার বলে। হ্যাঁ, সমমানিক বলা যায়, ইকুইভ্যালেন্সও বলা যায়। হুম। স্যার কোনটা বললে ভালো হবে? তোমার কাছে যেটা সুবিধা মনে হয়, তবে আমি আসলে ইকুইভ্যালেন্স বলতে অভ্যস্ত, তো সেজন্য বারবার ওই ইকুইভ্যালেন্সটাই আমার মুখ দিয়ে বের হবে। হ্যাঁ, ঠিক আছে। তবে ত্রিদার চিহ্ন বলা যায়, তিনটি চিহ্ন ত্রিদার, ইকুইভ্যালেন্স বলা যায়, আবার সমমানিকও বলা যায়। এখন আমরা একটু অপেক্ষক সম্পর্কে জানার চেষ্টা করব। অপেক্ষক, হ্যাঁ, অপেক্ষক বা সত্যাপেক্ষক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। স্যার আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি কি এখন তো কিছু বলছি না, এই কারণে শুনতে পাচ্ছ না। আমার কথা বা ভয়েসে বা আমার হোয়াইট বোর্ডে দেখাতে কোথাও কি কখনো সমস্যা হয়েছে? প্রথম থেকে তো ক্লাস করছো, সমস্যা হচ্ছে? জি না স্যার, এখন সমস্যা হচ্ছে না। তখনও সমস্যা হচ্ছিল না? তখন তো আমি কথা বলিনি, তাহলে কিভাবে তোমরা শুনবে? আমি তখন কথা বলছিলাম না।
এখন দেখো